নতুন বাংলাদেশ গড়তে জবাবদিহির পাশাপাশি নিশ্চিত করতে হবে গণতান্ত্রিক ধারা। গণমাধ্যমে সম্পাদকদের সাথে মতবিনিময়ে বললেন তারেক রহমান। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5 বছর। নির্বাচন কমিশনের ৩৬ জনের আপিল শুনানির নিষ্পত্তি, মনোনয়নপত্রের বৈধতা পেলেন তাসনিম জারা ও হামিদুর রহমান আজাদ। ঢাকা ৯-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গাজীপুর ৩ থেকে ইনশাআল্লাহ নির্বাচন করব, আমাদেরকে বৈধতা দেওয়া হয়েছে এবং আমরা আপনাদের সহযোগিতা চাই, দেশবাসীর সহযোগিতা চাই। আওয়ামী লীগের সন্ত্রাসীদের জামিনের দায় বিচারপতিদের, তাদের অপসারণে পদক্ষেপ নেওয়া উচিত ছিল প্রধান বিচারপতির, মন্তব্য আসিফ নজরুলের। যারা অন্যায় জামিনের বিরুদ্ধে কথা বলতে চান, সত্যি যদি আপনারা চাইতেন, সত্যি যদি আপনাদের নিয়ত ভালো হতো, তাহলে জামিন যে বিচারকরা দেয় আর ওই বিচারকদের যিনি নিয়ন্ত্রণ করেন তাদের জিনিসটা আপনাদের বলা উচিত ছিল। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যায় সন্দেহভাজন পরিকল্পনাকারী ও শুটার সহ ৩ জন আটক, মানিকগঞ্জ গাজীপুরে ডিবির অভিযান। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গণমাধ্যমে আলোচনা সমালোচনা হতে হবে, তবে তা যেন হয় দেশের কল্যাণে। সরকার, সরকারি বেসরকারি সংস্থা সহ সবারই থাকতে হবে জবাবদিহিতা। সেই সাথে চালু রাখতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া। সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ৫ আগস্টে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির ফলাফল দেখা গেছে। নিজেদের মধ্যে মতপার্থক্য যেন মতবিভেদের পর্যায়ে না যায়। দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। জানান, সমস্যা ছিল, সমস্যা আছে, তবে অবশ্যই ৫ আগস্টের আগে ফিরে যেতে চান না বলেও জানান তিনি। প্রতিহিংসা প্রতিশোধের পরিণতি কি হতে পারে তা ৫ আগস্ট সবাই দেখেছে, সেটা উল্লেখ করেন তারেক রহমান। তাই দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনার আহ্বান জানান। নিজেদের মধ্যে মতপার্থক্য যেন মতবিভেদের পর্যায়ে না যায়, সেই আহ্বানও জানান বিএনপি চেয়ারম্যান। অনুষ্ঠানের শুরুতে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। পরে একে একে বক্তব্য রাখেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা। জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তিনি ইতিমধ্যেই দূর থেকে ডিজিটালি যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন, জাতির সামনে বলেছেন, গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। আমরা যদি ভবিষ্যতের বাংলাদেশকে সমাজ এবং বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই, তবে অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির পাশাপাশি একটা গণতান্ত্রিক সাংবাদিকতা পরিবেশ থাকতে হবে। কনক সরোয়ার, তার অপরাধ ছিল তিনি আজকে প্রধান ব্যক্তি তারেক রহমান সাহেবের একটা বক্তৃতা তিনি লাইভ চালিয়েছিলেন। এই অপরাধে তাকে 1 বছর প্রায় জেলে থাকতে হয়েছে। নির্বাচন কমিশনে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের করা আপিল নিষ্পত্তির শুনানি। আজ বিকেল ৫টা পর্যন্ত মোট ৭০ জনের আবেদনের ওপর শুনানি হবে। দুপুর ২টা পর্যন্ত ৩৬ জনের আপিল শুনানি নিষ্পত্তি হয়েছে। মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন ২৬ জন, নামঞ্জুর হয়েছে ৪ জনের আবেদন এবং অপেক্ষমান রাখা হয়েছে ৬ জনের আপিল আদেশ। আপিল শুনানি শেষে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, কক্সবাজার ২ আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। আজ জাতীয় পার্টির ৫ জনের শুনানি হয়েছে, এর মধ্যে ৪ জনের মনোনয়ন বৈধ, একটি আবেদন অপেক্ষমান রয়েছে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত ৬৪৫টি আবেদনের শুনানি চলবে। নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে। ঢাকা ৯-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম
আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। কক্সবাজার 2 আসনের জামাত মনোনীত প্রার্থী এমপি প্রার্থী জনাব HM হামিদুর রহমান আজাদ সাহেবের আপিলটি আজকে মঞ্জুর করা হয়েছে। গাজীপুর 3 থেকে ইনশাল্লাহ নির্বাচন করব, আমাদেরকে বৈধতা দেওয়া হয়েছে এবং আমরা আপনাদের সহযোগিতা চাই, দেশবাসীর সহযোগিতা চাই। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন সহকর্মী তানভীর মৌসুম, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তানভীর, আজকে 70টি আপিল নিষ্পত্তির বিষয়টি এখন কোন পর্যায়ে আছে, বিস্তারিত জানাবেন। রাব্বি, কোন পর্যায়ে সর্বশেষ পর্যায়ের কথা বলছি। আসরের নামাজের এই সময়টিতে আমরা দেখেছি যে কমিশন 4:15 পর্যন্ত এই যে আপিল শুনানি সেটিকে মুলতবি ঘোষণা করেছে। তারপর আর অল্প কিছু শুনানি বাকি রয়েছে। সেই শুনানিগুলো হয়ে গেলে আজকের মতো, অর্থাৎ যে দৈনিক 70টি করে শুনানি হয়, সেই 70টি শুনানি পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে। এখন সর্বশেষ খবর অনুযায়ী 52টি আপিল মঞ্জুর করা হয়েছে, অর্থাৎ মোট এখন পর্যন্ত মোট 52টি আপিল মঞ্জুর এবং 10টি হচ্ছে নামঞ্জুর। 10টি আপিলকে নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন এবং এছাড়া স্থগিত রয়েছে তিনটি আপিল। এছাড়া যারা আপিল করেছেন সেসব আপিলকারীদের মধ্যে বা যেসব প্রার্থীদেরকে নিয়ে যাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হয়েছে তেমন লোকদের মধ্যে 2 জন ছিলেন অনুপস্থিত। এই মিলিয়ে সব মিলিয়ে এটি হচ্ছে এখনকার সর্বশেষ যে হিসেবটি সেটি। এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই যে যারা অনুপস্থিত রয়েছেন তাদের বিষয়টি কিন্তু আসলে দীর্ঘসূত্রিতার সৃষ্টি করছে, কারণ যারা অনুপস্থিত রয়েছেন বা যাদের আসতে দেরি হচ্ছে তাদেরই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বেসমেন্টে আপিল শুনানিতে একটু পরপরই ডাকা হচ্ছে এবং তারা যদি আসেন বা তাদের মধ্যে থেকে যদি আর কেউ অনুপস্থিত না থাকেন বা নির্ধারিত সময় যদি এর মধ্যে পার হয়ে যায় তাহলে শেষমেশ একটি চূড়ান্ত হিসেব আমরা নির্বাচন কমিশনের তরফ থেকে পেয়ে যাব। এ তো গেল হিসাবের কথা। এর মধ্যে আমরা ছিলাম আপিল শুনানিতে, আমরা সেখানে দেখেছি আসলে যে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল, অনেকে ঋণ খেলাপি ছিল, তবে ঋণ খেলাপির অর্থের পরিমাণটি কম হলেও আমরা দেখেছি যে প্রার্থিতা বা আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আবার অনেক সংক্ষুব্ধ ব্যক্তি আবার এমন আপিল করেছেন যে যিনি আসলে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নির্বাচনে অংশ নিতে, তিনি আসলে বিগত সরকারের সাথে সংশ্লিষ্ট কেউ, এই ধরনের অভিযোগ এনেও কিন্তু অনেকে আপিল করেন এবং সেই আপিলের পরবর্তীতে সে আপিলেও আমরা দেখেছি, যেমন গোপালগঞ্জের একটি আসনে ছিল স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান, সেই স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে একজন সংক্ষুব্ধ ব্যক্তিকে আমরা দেখেছি যে আপিল করেছেন এবং তিনি বলেন যে তিনি স্বেচ্ছাসেবক লীগের সাথে যুক্ত ছিলেন, তিনি স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা ছিলেন এবং তার ব্যাপারে কিন্তু আপিল করা হয়। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি নির্বাচন কমিশন কিন্তু তার যে আপিলটি রয়েছিল সেই আপিলটি পরবর্তীতে আমরা দেখেছি যে তার প্রার্থিতা মঞ্জুর করে দেওয়া হয়। রাব্বি। তানভীর, আপনাকে ধন্যবাদ। কাল পরশুর মধ্যে জামায়াত জোটের চূড়ান্ত আসন সংখ্যার ঘোষণা আসবে, এমনটা জানিয়েছেন শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইউরোপিয়ান ইউনিয়নের মুখ্য নির্বাচন পর্যবেক্ষক আইভার সিজাপসের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। বলেন, নির্বাচন পর্যবেক্ষণে বড় টিম পাঠাচ্ছে ইউরোপীয় জোট, কারণ বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তারা। নিরপেক্ষভাবে কাজ করবে ইইউ প্রতিনিধিরা। বৈঠকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কার কথা জানিয়েছে এনসিপি। নাহিদ বলেন, বিশেষ একটি রাজনৈতিক দলকে নিরাপত্তা দিচ্ছে সরকারি কর্মকর্তারা, যে কারণে গণমাধ্যম ও জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে। তার আশঙ্কা, ওসমান হাদির খুনিদের গ্রেফতার করা না গেলে আরও বেশি নিরাপত্তাহীন হয়ে পড়বে ভোটের পরিবেশ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন এনসিপির আহ্বায়ক। বলেন, ঋণ খেলাপিদেরও মনোনয়ন বৈধ করছে ইসি। বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে, এটার অসম অবস্থা তৈরি করতে পারে। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এইটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে। আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীদের জামিন হয়েছে, এর দায় বিচারপতিদের, এ মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, প্রধান বিচারপতির দায়িত্ব ছিল সেসব বিচারপতিদের অপসারণ করা। দুপুরে রাজধানীর সিডাপ মিলনায়তনে রাজনৈতিক দল, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এক সংলাপে উপদেষ্টা এসব মন্তব্য করেন। যারা অন্যায় জামিনের বিরুদ্ধে কথা বলতে চান, সত্যি যদি আপনারা চাইতেন, সত্যি যদি আপনাদের নিয়ত ভালো হতো, তাহলে জামিন যে বিচারকরা দেয় আর ওই বিচারকদের যিনি নিয়ন্ত্রণ করেন তাদের এগেইনস্টে আপনাদের বলা উচিত ছিল। রাজধানীর তেজতুরি বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় অভিযুক্ত শুটার সহ 3 জনকে আটক করেছে পুলিশ। মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবির একটি দল তাদের আটক করে।
ডিবির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল সহ 3 জনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী। বৃহস্পতিবার 5 জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে তেজগাঁও থানায় মামলা করেছেন স্ত্রী সুরাইয়া বেগম। একই সাথে জানান, বরাবরই মৃত্যু শঙ্কার কথা জানিয়েছিলেন মোসাব্বির। হত্যা নির্যাতনের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি মহল। বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে এ অভিযোগ তুলেছেন বিএনপির নেতা কর্মীরা। তাদের প্রত্যাশা, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ সেই ষড়যন্ত্র প্রতিহত করবে। এদিকে সমাধিসৌধে আসা সাবেক সেনা কর্মকর্তারা বলেন, দেশ বিনির্মাণের যাত্রায় তারেক রহমানের পাশেই থাকবেন তারা। বেগম খালেদা জিয়া মৃত্যুর পর দ্বাদশ দিনেও সমাধিস্থলে দোয়া মোনাজাত ও শ্রদ্ধা জানাচ্ছেন সর্বসাধারণ। সাবেক সেনা কর্মকর্তা, দলীয় নেতা কর্মী সহ ছিলেন কেন্দ্রীয় পরিষদের সদস্যরাও। শ্রদ্ধা নিবেদন শেষে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ নুরুদ্দিন খান। এ সময় আরেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর বলেন, নতুন বাংলাদেশ প্রসঙ্গে তারেক রহমানের সাথেই থাকবেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। ওনার কাছে আমরা যেই প্রেরণা পেয়েছি, যেই সাহস পেয়েছি, সেই সাহস নিয়েই আমরা বলতে চাই, আমরা এখানে যারা সশস্ত্র বাহিনীর রিটায়ার্ড অফিসার আছি, এখন বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে আমরা সেই কার্যক্রমে আমরা ওনাকে সহায়তা করতে চাই। 18টা কূপ হয়েছিল, 22টা কূপ হয়েছিল, তার সঙ্গে আমি সব সময় উল্কার মতো ঘুরে বেরিয়েছি এবং এই সমস্ত কূপ দমন করেছি। এটা আমার কৃতিত্ব। উনি বেঁচে থাকলে দেশের দিক দিন অন্যরকম হতো, ওনাদের দেশ অনেক এগিয়ে যেত। আমরা তার জন্য মাগফিরাত কামনা করি, দোয়া কামনা করি, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস কামনা করেন। অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ হবে, এমন আশা প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা জয়নুল আবদিন ফারুক। 25 তারিখে যে রাজকীয় সম্মান পেয়েছেন বাংলাদেশের মানুষের, সেটাও আরেকবার প্রমাণ করেছে বাংলাদেশে 16 বছর পর নির্বাচন থেকে আসা যে নেতাকে মানুষ রাজশীষ সম্বর্ধনা দিয়েছে। দেশ নেত্রী নাই, তার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য আল্লাহ পাক যেন তারেক রহমানকে সেই সৌভাগ্য দেয়। দুপুরে শ্রদ্ধা জানান সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত বিভিন্ন আসনের প্রার্থীরাও। তাদের অভিযোগ, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল। ষড়যন্ত্র চক্রান্তকারীরা দেশের এই সামনে 12ই ফেব্রুয়ারি ভোটকে নস্যাৎ করার জন্য তারা আজকে চক্রান্ত ষড়যন্ত্র করছে। আগামী দিনে প্রতিটি মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে। রাজনৈতিক দল আর বিভিন্ন সংগঠন ছাড়াও কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার জুলাই হত্যাকাণ্ডের বিচারে অনীহা দেখাচ্ছে, এমন অভিযোগ তুলেছে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি। সকালে জাতীয় প্রেস ক্লাবে হওয়া সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা। বলেন, শহীদ ও আহতদের পরিবারকে আইনি সহযোগিতা দিতে সরকার ব্যর্থ। এ সময় শহীদ পরিবারের সদস্যরা তাদের স্বজনদের হত্যার বিচারের দাবি জানান। সারা দেশ থেকে আসা শহীদ পরিবারের সদস্যরা তাদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিও জানান। বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়ে দেশকে অন্যায় আর জুলুমের অবসান ঘটিয়েছেন, স্বৈরাচার মুক্ত করেছেন, সেই শহীদের অধিকার এখনো প্রতিষ্ঠা হয়নি। যদি আপনারা এই বঞ্চিত মানুষের অধিকার, মানবিক মর্যাদা, ন্যায় বিচার নিশ্চিত করতে না পারেন, আগামী গণঅভ্যুত্থানগুলো হতে বেশি সময় লাগবে না। আমরা চাই শহীদ পরিবারকে সুচিকিৎসা এবং আহত পরিবারকে সুচিকিৎসা সরকার নিশ্চিত করুক। এখনো অনেক আহত তাদের মৃত্যু যন্ত্রণা ভোগ করতেছে। শহীদদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত আমাদের লড়াই থামবে না। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না, আমরা চাই ন্যায় বিচার। ভোটের দিনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা আরও বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনের উল্লেখযোগ্য দিক হল গণভোট। ছাত্র জনতার রক্তে লেখা জুলাই সনদে হ্যাঁ ভোট আসাটা জরুরি।
নির্বাচন কমিশন ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে বলেও জানান উপদেষ্টা আদিলুর। এর আগে সিলেটের বাস টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। দুশ্চিন্তার কোনো কারণ নাই। নির্বাচন অত্যন্ত আনন্দমুখর হবে। সবাই পরিবার পরিজন নিয়ে যারা ভোটার বয়স অনুযায়ী আছেন তারা একসঙ্গে যে ভোট দিবেন। এই নির্বাচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের আগামী 100 বছরের জন্য যেটা দিক নির্দেশনা হবে গণভোটের মাধ্যমে। নির্বাচনকে কেন্দ্র করে যারা ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে তারা সফল হতে পারবে না। জনতাকে সাথে নিয়ে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে কুমিল্লার দেবিদ্বারের ইউসুফপুরে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে এ কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন কুমিল্লার জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে, সেজন্য এনসিপির নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে চেষ্টা চালিয়ে যাবে। ভোট চুরি করে ক্ষমতায় এলে তাদেরকে জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন হাসনাত। এ সময় স্থানীয় এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যারা ব্যাংকের টাকা চুরি করছে তারা এখন আবার ভোট চুরির প্রস্তুতি নিতেছে না। আমরা কি ভোট চুরি হতে দিব? আমরা ভোলায় বিএনপি ও জামায়াত সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। শুক্রবার রাতে লালমোহন উপজেলার রামগঞ্জে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, গতকাল জুমার নামাজের আগে জামায়াতের নারী কর্মীদের দাওয়াতি কার্যক্রমকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তারা বিএনপির এক নেতার বাড়িতে গেলে সেখানে থাকা বিএনপির কয়েকজন কর্মী তাদের পদচারণায় বাধা ও গালিগালাজ করে। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ সহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বিএনপি ও বিডিপি পৃথক প্রেস ব্রিফিং করে হামলার জন্য পরস্পরকে দায়ী করেছে। গেল বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 7,359 জন, আহত 16,000-এর বেশি। রোড সেফটি ফাউন্ডেশনের বার্ষিক জরিপে এই তথ্য উঠে এসেছে। জানানো হয়, দুর্ঘটনায় 18 থেকে 65 বছর বয়সী কর্মক্ষম মানুষ মারা গেছেন 5,500-এর বেশি। গেল 5 বছরের সড়ক দুর্ঘটনার সাথেও তুলনা দেখানো হয়েছে জরিপে। বলা হয়, প্রাণহানির সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। তাছাড়া 24-এর তুলনায় গেল বছর প্রায় 10% মতো বেড়েছে মোটরসাইকেল দুর্ঘটনা। জরিপে বলা হয়, এক বছরে 519টি রেল দুর্ঘটনা হয়েছে, যাতে প্রাণ হারিয়েছেন 152 জন। তাছাড়া 132টি নৌ দুর্ঘটনায় নিহত হন 149 জন, এখনও নিখোঁজ 34 জন। রোড সেফটি ফাউন্ডেশনের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি দুর্ঘটনা দেখেছে রাজধানী ঢাকা, সর্বনিম্ন বরিশাল। ঘন কুয়াশা, হিমেল হাওয়া আর তীব্র শীতে সবুজ জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় ও চুয়াডাঙ্গায় 8.3 ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন অঞ্চলে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। দেশের বেশ কিছু জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও তাতে খুব একটা উত্তাপ মিলছে না। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় সমন্বয়, প্রচার কার্যক্রম ও সাংগঠনিক যোগাযোগ জোরদার করতে গুলশানে নির্বাচনী অফিসে কল সেন্টার চালু করছে বিএনপি। বিকেলে গুলশান 2-এর 90 নম্বর সড়কের নির্বাচনী অফিসের কল সেন্টার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান সহ দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রযুক্তির মাধ্যমে সহজে দলের যে কোনো নির্বাচনী কার্যক্রম সংক্রান্ত সংকট সমাধানে ভূমিকা রাখবে এই নির্বাচনী অফিস। উদ্বোধন করা নির্বাচনী কল সেন্টারের নম্বর 16543। এই নম্বরে কল করলে যে কোনো সময় সহায়তা দেওয়ার কথাও জানান রুহুল কবির রিজভী।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটি তারা এই কল সেন্টারটি উদ্বোধন করেছেন। আমার বিশ্বাস যে এটির মাধ্যমে আমাদের নির্বাচনী কার্যক্রম এবং নির্বাচনের যে কর্মতৎপরতা সারা দেশব্যাপী আমাদের টোটাল কার্যক্রমটা প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট করা যায়। বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলবে নাকি শ্রীলঙ্কায়, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে আইসিসি, বিসিসিআই নয়, বলছেন ভারতীয় বোর্ডের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। শুক্রবার রাতে ভারতীয় বোর্ডের সভা শেষে এই কথা জানিয়েছে বিসিসিআই এর এই শীর্ষ কর্তা। তবে সভা শেষে মোস্তাফিজ ইস্যুতে কিছু বলেনি বিসিসিআই। বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ ভারত থেকে সরানোর দাবিটা আইসিসি কি মানবে, এই প্রশ্নের উত্তর জানার জন্য এখন মরিয়া টাইগার ক্রিকেট প্রেমীরা। সিদ্ধান্তটা আইসিসির হলেও বিসিবির দাবিটা মানা হবে কিনা সেটা যে নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর, সেটা তো ওপেন সিক্রেট। এমন পরিস্থিতিতে শুক্রবার রাতে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সভা। মুম্বাইতে বিসিসিআই এর কার্যালয়ে রাতে অনুষ্ঠিত সেই সভাতে উপস্থিত ছিলেন সভাপতি মিথুন মানহাস, সহসভাপতি রাজীব শুক্লা, সেক্রেটারি দেবজিৎ সাইকিয়ার মতো শীর্ষ কর্মকর্তারা। স্বভাবতই বিসিসিআইয়ের এই সভাতে আলোচনা হয়েছে বোর্ডের নিয়মিত অনেক কার্যক্রম নিয়ে। তবে এজেন্ডার অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যুর পরিবর্তন ইস্যুটি। এই বিষয়ে বিস্তারিত কি সিদ্ধান্ত হয়েছে সভাতে তা নিশ্চিত করে বলতে পারছে না ভারতীয় গণমাধ্যমও। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম ক্ষমতাধর কর্মকর্তা দেবজিৎ সাইকিয়া দিয়েছেন সুকৌশলী উত্তর। ভেন্যু পরিবর্তনের বিষয়টি সম্পূর্ণভাবে আইসিসির এখতিয়ার। বিসিসিআই আয়োজক হিসেবে কেবল পরিকাঠামো নিশ্চিত করে, কিন্তু ভেন্যু রিঅ্যালোকেশন বা স্থানান্তরের সিদ্ধান্ত বোর্ড একা নিতে পারে না। যদিও ভারতীয় গণমাধ্যমের ধারণা বিতর্ক এড়াতেই এমন মন্তব্য করেছেন সাইকিয়া। বিসিসিআই কর্মকর্তারা সরাসরি কোনো বিতর্ক এড়াতেই বিষয়টি আইসিসির কোর্টে ঠেলে দিয়েছে ধারণা করা হচ্ছে। সবাই জানানো হয় বিসিসিআই ভারতের বিশ্বকাপ ম্যাচগুলো সফলভাবে আয়োজন করতে বদ্ধপরিকর। পুরো ঘটনার সূত্রপাত যে মুস্তাফিজের আইপিএল থেকে বাদ দেয়া নিয়ে, সেই ইস্যুতে কোনো বিবৃতি বা বক্তব্য সভা শেষে দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।